নমস্কার, জি8 রবীন্দ্রপল্লীতে আজকে আপনাদের স্বাগত। আজকের গল্পের নাম হচ্ছে প্রশ্ন উত্তর। এর আগের গল্পগুলো আমাদের ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে এত আমাদেরকে সাপোর্ট দেখাবেন সেটা আমরা ভেবে পাইনি কখনো। আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু হতে চলেছে আজকের গল্প প্রশ্ন উত্তর। সত্যি এই ট্রিপটা যে কেন প্ল্যান করেছিল আদিত্য? বর্ষাকালে দেওঘরে কে ঘুরতে যায়? সারা রাস্তা কাদায় ভর্তি, তার ওপর বৃষ্টি। আর যখন বৃষ্টি হচ্ছে না তখন কুমোট হাওয়াবিহীন প্রকৃতি। কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরতে হচ্ছিল তাদের। সামনের সিটে আদিত্য আর বিক্রম, পিছনের সিটে মনীষা আর পাখি। দেখ ভাই, এরপর বেরোনোর প্ল্যান করলে আমরাই ডিসাইড করব কোথায় যাব, পাখি বলল। আদিত্যটা আঁতেল আছে, ও কোনো ভালো জায়গায় নিয়েই যেতে পারে না। মনীষা ওর সুরে সুর মেলাল। শোন, বেশি কথা বলবি না বুঝলি? বৃষ্টির মধ্যে অন্ধকারে গাড়ি ঠুকে দেবো, তখন একাই বাড়ি যাস। আদিত্য রেগে বলল। হ্যাঁ, ঠুকে দে, তোর গাড়িটা তো আর আমাদের নয়। মনীষা রেগে গিয়ে জবাব দিল। এই শান্ত হ না তোরা, বাচ্চা নাকি? আগে ভালো ভালো বাড়ি পৌঁছাই, তারপর দেখা যাবে। তোর তো ভালোই লাগবে, ওখানকার হিস্টোরিক্যাল সাইটসগুলো জন্যই তো তুই গেছিলিস, পাখি ব্যঙ্গ করে বলল। আর তখনই গাড়িটা একটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল। কি হলো আবার? মনীষা জিজ্ঞেস করল। মনে হয় গাড়ির টায়ারটা গেছে, বিক্রম বলল। বাইরে তখন প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড়ো হাওয়াও শুরু হলো। এরকম ঝড় জলের রাতে যাব কোথায়? থাকি আমরা সবাই টালিগঞ্জ। আর এখন এই তো সবে রাজারহাট ক্রস করলাম, পাখি বলল। গাড়িটা কি একদমই এগোবে না? বিক্রম জিজ্ঞেস করে। না রে ভাই, একটা টায়ার হলে হতো, মনে হচ্ছে 3টে চাকা একসাথে নেমেছে। আদিত্য গাড়ির থেকে নেমে বলল। আচ্ছা চল একটু এগিয়ে গিয়ে দেখি কারুর থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা। এই বলেই বিক্রম বেরোতে যাচ্ছিল। আদিত্য তাকে মেয়েদের সাথেই গাড়িতে থাকতে বলল। কিছুক্ষণ পর আদিত্য ফিরে এলো। শোন, একটা ব্যবস্থা হয়েছে। কিছুক্ষণ পর ফিরে এসে বলল আদিত্য। সেই ব্যবস্থাটা কি জিজ্ঞেস করতেও বলল। কাছেই একজনের বাড়ি আছে, সে মেকানিক গেছে। আজ রাতটা ওর বাড়িতে কাটানোর জন্য ও প্রস্তাব দিয়েছে। আজ রাতে ওর বাড়িতে কাটিয়ে কাল সকালে তুই মেয়েদের নিয়ে ওদের বাড়িতে ড্রপ করে দিস, আমি গাড়িটা মেরামত করিয়ে আনবো। কথাটা শুনে একটু চিন্তায় পড়ল বিক্রম। যাবে কি যাবে না ভাবছে। তখনই পাখি বলে উঠল। খাবার ব্যবস্থা আছে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বলেছে খাবার রেডি আছে, তোরা যদি যাস ও পরিবেশনটা করে দেবে, আদিত্য বলল। বাড়ির মালিকের থেকে একটা ছাতাও জোগাড় করে এনেছিল, ওটার সাহায্যেই ওরা একে একে বাড়িটার কাছে গেল। অন্ধকার আর ঝড় জলে বেশি লক্ষ্য না করলেও এইটুকুনি বোঝা গেল বাড়িটা 3 তলা। ভিতরে যেতেই ওদের ভিতরে বসালো একজন পেটে খাটো চেহারার লোক। কিছুক্ষণ পরে ভেতর থেকে ওদের জন্য 4টে গামছা নিয়ে এলো, আর তারপর আবার ছুটে ভিতরে ঘরে চলে গেল। সারা ঘরে প্রচুর আসবাবপত্র, বিভিন্ন হস্তশিল্প দিয়ে শোকেসে সাজানো। দেওয়ালে ঝুলছে মুখোশের বাহার আর অজস্র ঐতিহাসিক দৃশ্যের লৌকিক চিত্রাঙ্কন। একটা খুবই পৌরাণিক আঁকা ছবি দৃশ্য আকর্ষণ করলো বিক্রমের। ছবিতে একটি মা তার শিশুকে কোলে নিয়ে শুয়ে আছে, আর 2-3 জন মহিলা তাকে হাওয়া করছে। খুবই পুরনো ছবি, আগেকার সময়কার রং দিয়ে আঁকা। দেখেই বোঝা যাচ্ছে আঁকাটা আসল। বাজারে বা মিউজিয়ামে এর দাম আকাশ ছোঁয়া হবে। কি দেখছেন দাদাবাবু? খসখসে গলায় আওয়াজে একসাথে সবাই তাকালো দরজার দিকে। একজন হুইল চেয়ারে বসা বয়স্ক ভদ্রলোক ভিতরের ঘর থেকে বেরিয়ে এলো। না মানে আঁকাটা দেখছিলাম, বিক্রম থতমত খেয়ে বলল। হ্যাঁ, মহাবীরের জন্মের দৃশ্য, জৈনদের প্রধান তীর্থঙ্কর। লোকটি হাসতে হাসতে বলল। গায়ে একটা ফতুয়া আর ধুতি, মাথায় ঘন সাদা চুল, পিছনে ঝুঁটি মতো বাঁধা। সত্যিই অপূর্ব। একটি জৈন ধর্মগ্রন্থ প্রত্যেক
তীর্থঙ্করের জীবনীর ব্যাপারে বিস্তারে লিপিবদ্ধ করা আছে। এই অঙ্কনটি সেখান থেকেই নেওয়া। বলতে পারেন সেই গ্রন্থটির নাম কি? লোকটি জিজ্ঞেস করে বসল। বাকিরা কিছুই বুঝতে পারছে না যে এই ব্যক্তিটি কে, আর হুট করে এরম প্রশ্নই বা করছে কেন। বিক্রমের ছোটবেলা থেকেই ইতিহাস পছন্দের বিষয়। ও এখন ইতিহাস নিয়েই এমএ করছে। কল্পসূত্র, বিক্রম বলে উঠল। একদম ঠিক উত্তর, লোকটি বলল। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন, নিজেকে আলাপ করাতেই ভুলে গেছি। আমার নাম বিরলনাথ, এই বাড়ি আমারই। আমার সায়ক তারকের সাথে তো আপনাদের আলাপ হয়েইছে। আসলে আপনাকে এভাবে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। আমি আদিত্য, এরা দুজন পাখি আর মনীষা, আর যে আপনার প্রশ্নের উত্তর দিল সে হচ্ছে বিক্রম। আদিত্য সবারই আলাপ করালো। আরে না না, ওসব ভাববেন না, আমার বাড়িটা এমনিও ফাঁকাই পড়ে থাকে। এই বয়সে কিছুক্ষণের জন্য কিছু সঙ্গী সাথী পেয়ে গেলাম। বিরলনাথ হাসতে হাসতে বলল। তারপর বিক্রমের দিকে তাকিয়ে বলল, তোমার নামটা খুব সুন্দর বিক্রম, কি অপূর্ব না? তোমাদের দুজনের নাম যদি মেলানো হয় তাহলে কি সুন্দর একটি রাজার নাম হয়ে যাচ্ছে, তাই না? বলেই আবার বিক্রমের দিকে তাকালো। বিক্রম বুঝতে পারল উনি জানতে চাইছেন রাজার নামটা কি। উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য। অপূর্ব, তোমার ইতিহাসের জ্ঞান অতুলনীয়। বিক্রমের দিকে তাকিয়ে বলল। আরে ও তো ইতিহাস নিয়ে এমএ করছে, মনীষা বলল। তাহলে তো আমাদের খুবই জমবে। একটু হেসে তাকালো ভদ্র বিক্রমের দিকে। ভিতর থেকে তারক এসে জানালো খাবার তৈরি হয়ে গেছে। তারা সবাই ভেতরে বিশাল আকারের ডাইনিং রুমে গিয়ে বসল। খাওয়া দাওয়া ভালোই চলছিল। সেদ্ধ ভাত, গরম আলুর তরকারি আর মুগের ডাল। এরকম বৃষ্টির ওয়েদারে এসব অমৃতের কম নয়। আপনারা সবাই আমার নাতি নাতনির বয়সী, কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করতে পারি? বিরলনাথ খাওয়া শেষ করে বলল। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি আমাদের থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন। আজকালকার দিনে এসব কেই বা করে, মনীষা বলল। না, তোমাদেরকে দেখে সত্যি স্নেহ এলো। আর তাছাড়া আমি একাই থাকি, তাই তোমাদের সাথে একটু গল্প বা একটা খেলা খেললে তোমাদের আশা করি আপত্তি হবে না। কাল তো এমনিও চলেই যাবে, লোকটা খুব সাময়িকভাবে বলল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, কি খেলা? সাধারণ একটা খেলা। আমার কিছু প্রশ্ন আছে, তার সহজ উত্তর পেলেই হলো। বিরলনাথ তাদের দিকে তাকিয়ে হালকা হাসল। কাছেই তার সহকারী তারক দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সহজ প্রশ্ন করবেন, নাহলে বিক্রম ছাড়া আমরা কেউই উত্তর দিতে পারবো না, মনীষা বলল। আপনাদের মধ্যে যে কোনো একজন বললেই হলো। যে শেষ অবধি টিকবে সেই জিতবে, আর একটা ছোট্ট উপহারও থাকবে। তারপর কিছুক্ষণ থেমে বিরলনাথ আবার বলল, তাহলে শুরু করি। হ্যাঁ, আপনাদের প্রথম প্রশ্ন। আমাদের দেশে এখনকার নাম ভারত, এর আগের নাম ছিল আর্যব্রত। কিন্তু কোনো মহান রাজার নামে আমাদের দেশের নাম ভারত রাখা হলো। এখন সেই মহান রাজাটি কে বলতে পারবে? বিরলনাথ প্রশ্ন করল। আরে এ তো সোজা আছে, ওই তো ভরত রাজার নামেই আমাদের দেশের নামকরণ হয়েছিল, আদিত্য বলে উঠল। আমি সোজা সোজা প্রশ্নই করি, বাস উত্তরগুলো একটু কঠিন হয়ে যায়। হাসতে হাসতে বিরলনাথ বলল। তারও হুট করে পাশের ড্রয়ারের ভেতর থেকে কি একটা জিনিস বের করে এনে আদিত্যর হাতে ধরিয়ে দিল। আদিত্য তাকে হাতে নিয়ে দেখে নিরেট একটা সোনার কয়েন। বিরলনাথ বলে উঠল, বলেছিলাম না, ঠিক উত্তর দিলে পুরস্কার পাবে। এই হলো পুরস্কার, ভেবো না ওটা আসল। প্রত্যেক ঠিক উত্তরের জন্য
এক একটি সোনার মুদ্রা এভাবেই তোমাদের দেওয়া হবে। কিছুক্ষণ থেমে আবার বলল, পরের প্রশ্ন, কোন 3টি গ্রাম মিলিয়ে আমাদের এই শহর কলকাতা গড়ে ওঠে? মনীষা তখনই বলে উঠল, আমি জানি, কালকেই একটা সিনেমা দেখেছিলাম, সুতানটি, কলিকাতা, আর একটা বলেই ভাবতে লাগলো। বিরলনাথের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল মনীষার উপর। কি হলো মনীষা, মনে পড়ছে না আর একটা নাম? না, পেটে আসছে, মুখে আসছে না। আপনি একটু হিন্ট দিন না, মনীষা বলে উঠল। 3টের নাম বলো মনীষা, না হলে কিন্তু পুরস্কার পাবে না, বিরলনাথ বলে উঠল। মনীষা ভাবতে লাগলো, পরিবারে আয় দিন মা বাবার ঝামেলা হচ্ছে, ছাড়াছাড়িও হয়ে যেতে পারে, কিন্তু ও এসবের মাঝে থাকতে চায় না। ও নিজের একটা আলাদা জগৎ করতে চায়, নিজের বাড়ি ঘর, একটা ছোট্ট টিউশন সেন্টার। তাই ঠিক উত্তরটা ওকে দিতেই হবে। এইসব ভাবতে ভাবতে টের পাইনি কখন মনীষার পিছনে তারক এসে দাঁড়িয়েছে। হাতের মুঠোয় কিছু একটা যেন চিকচিক করছে। সত্যি কি ওটা সোনার মুদ্রা নাকি অন্য কিছু? ঘরের আবহাওয়া কিছুক্ষণ আগের মতো আর হাসি খুশি নেই, সবার মুখেই একটা ভয়ের ছায়া। মনীষার উত্তর হয়তো নির্ধারণ করবে ওর পরিণতি। হ্যাঁ, মনে পড়েছে, সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর, মনীষা বলে উঠল। তারক পিছন থেকে নিজের হাত বাড়িয়ে ওর কাছে রেখে দিল 2টি স্বর্ণ মুদ্রা। চলুন পরের প্রশ্নে যাই, বিরলনাথ প্রশ্ন করার আগে বিক্রম বলে উঠল, আজকের জন্য এই অবধি থাকুক, রাত অনেক হয়েছে, আমরা আবার একদিন আসবো, এখন ঘুমোতে যাই। বিক্রম উঠতেই যাচ্ছিল, কিন্তু বিরলনাথ তাকে বাধা দিয়ে বলল, আরে কিন্তু পাখি তো কোনো পুরস্কারই পেল না, ওকেও একটা প্রশ্নের উত্তর দিতে দিন। পাখির মাথায় তখন সোনার মোহর থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। পাখিদের মতো বড়লোক বাড়ির মেয়েও নয়, সংসারে দরকার ওরও আছে। সোনার মোহরগুলো পেলে একটু পাখিদের মতো দামি ফোন, দামি জামা কাপড় পরতে পারত। আমিও তো কোনো উত্তর দিইনি, তাতে কি, আমাদের এখন একটু বিশ্রাম হলে ভালো হতো। কি বল পাখি? পাখির দিকে তাকিয়ে বলল বিক্রম। পাখি মাথা নিচু করে বলল, আমি খেলতে চাই। বিক্রম অবাক হয়ে বলল। বিক্রমের অবাক লাগলো, সে বুঝেছে কিছু অমঙ্গল ঘটতে চলছে, কিন্তু জানে না সেটা কি। আবার বলল পাখিকে, দেখ পাখি, কিন্তু ওর কথা পুরো না করতে দিয়ে পাখি বলে উঠল, আমি ওই স্বর্ণ মুদ্রা চাই, আমি খেলব। বেশ, তাহলে পরের প্রশ্নটায় যাই। মহাভারতের যুদ্ধে কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল। পাণ্ডবরা ছিল 5 ভাই। বলো তো কৌরবরা কতজন ছিল? বিরলনাথ প্রশ্নটা করল। পাখি এক মুহূর্ত না ভেবে সোজা প্রশ্নের উত্তর দিল, 100 জন ছিল। কিন্তু ওর আওয়াজটাকে দাবিয়ে দিয়ে বিক্রম আরো জোরে বলে উঠল, 101 জন ছিল, 100 ভাই আর 1 বোন। কিছুক্ষণ চুপ থেকে বিরলনাথ বলল, একদম ঠিক উত্তর, 101। সত্যি তুমি জ্ঞানী আছো বিক্রম, এই নাও তোমার পুরস্কার। কথা শেষ হতেই তারক বিক্রমের হাতে ধরিয়ে দিল 3টি স্বর্ণ মুদ্রা। পাখির ভারী মুখ দেখে বিক্রম ওটা পাখিকে দিতে চাইল। ওটা রাখ নিজের কাছে, আমার অন্যের দেওয়ার জিনিস ভালো লাগে না। পাখি মাথা নিচু করে রাগ নিয়ে বলল। বিক্রম চুপ করে রইল। এবার ভুল উত্তরের শাস্তির পালা। একটু হাসতে হাসতে কিন্তু চাপা গম্ভীর ভাব নিয়ে বিরলনাথ বলে উঠল, শাস্তি মানে? কিসের শাস্তি? আপনি তো বললেন ঠিক উত্তর দিয়েছি। বিক্রম বলে উঠল, পাখি তো ভুল উত্তর দিয়েছে তাই না, তাই শাস্তিও পেতে হবে।
হাসতে হাসতে বিরলনাথ বলে উঠল। সবার মুখে একটা ভয়ের ছাপ পড়িল। কেউ জানে না কি হতে চলেছে। তারক এগুলো পাখির দিকে, আর তক্ষুনি পাতিগুলো নিভে গেল। বিক্রম তাড়াতাড়ি ফোনের টর্চ বের করল। লাইট চলে গেছে। অন্ধকারে টর্চের আলোর সাহায্যে আদিত্য আর মনীষাকে নিয়ে সে টেবিল থেকে দূরে সরে দাঁড়ালো। কিন্তু পাখির চেয়ারে পাখি নেই। তারক আর বিরলনাথও গায়ব। তিনজনে পাখির নাম ধরে ডাকতে লাগলো। না, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বাড়িটা দোতলা। আন্দাজ লাগানো যাচ্ছিল বিরল আর তারক মিলে পাখিকে গায়েব করেছে। তাই মনীষা আর আদিত্য নিচের ঘরগুলো খুঁজতে লাগলো, আর বিক্রম ওপরের ঘর খুঁজতে লাগলো। হল ঘর ছেড়ে বাইরে ঘরে বেরোতে হুট করে নিভে গেল ফোনের টর্চটা। মনীষা ভয়ে ছড়িয়ে ধরল আদিত্যকে। আদিত্যকে সামলে বলল, চিন্তা করিস না, পাখিকে পেয়ে গেলি আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে স্পষ্ট কারোর উপস্থিতি টের পেল দুজনে। অন্ধকারের মধ্যে দুটো লাল লাল চোখ জল জল করে উঠল। পেছনের ঘুরে পালাতে যাবে, কিন্তু কোনো কারণে দরজাটা আর দরজার জায়গায় নেই। দরজার জায়গায় এখন তৈরি হয়ে গেছে শক্ত দেওয়াল। ঘুরে তাকালো দুজনে ওরা। না, আগের মতো আর নেই সেই ছায়ামূর্তিটা। আকারে এখন বেড়েছে। মাথাটা যেন বাড়ির ছাদে গিয়ে ঠেকছে। পালাতে চেয়েও পালাতে পারছে না তারা। মাকড়সার জালে আটকে পড়া মাছির মতো যেন কেউ ওদের দুজনের পা ওই বাড়ির মেঝের সাথে লাগিয়ে দিয়েছে। ওদিকে বিক্রম দ্বিতীয় তলায় খুঁজে যাচ্ছে দৃষ্টিকে। হঠাৎ একটা রক্তের গন্ধ নাকে এলো তার ঘরের কোণ থেকে। ফোনের টর্চ ঘোরাতেই দেখতে পেল ঘরের কোণ রক্তে ভর্তি, আরেকটি দেহ পড়ে আছে তার মাঝে। গায়ের জামা কাপড় দেখে বোঝা গেল এটা দৃষ্টির দেহ। ভয়ে আটকে উঠল বিক্রম। এ কি হলো? মাথাটা কাজ করা বন্ধ হয়ে গেছিল। তক্ষুনি পেছন থেকে বিরলনাথের আওয়াজ কানে গেল। চমকালে কেন? রক্ত তো তুমি এই প্রথম দেখছ না? বিক্রম পিছন করে দেখে বিরলনাথ নিজের হুইল চেয়ারে বসে হাসছে। কি করছো? এ কি করছো? কেন আমাদের সাথে এসব করছো? কি কি বিগড়েছি আমরা তোমার? বিক্রম প্রশ্ন করে উঠল। কেন বিক্রম, কিছুই কি তোমার মনে নেই? আমাকেও ভুলে গেলে তুমি? মনে নেই কত যুদ্ধ আমরা একসাথে লড়েছি। সাক্ষ্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলাম আমরা। তুমি থাকলে ইংরেজরা তো দূর, ইয়াভানরাও এই দেশের সীমান্তে আসতো না। তোমার পরাক্রম এতই বেড়ে গেছিল যে পরে গিয়ে বড় বড় রাজাদের তোমার নামের উপাধি দেওয়া শুরু হয়ে গেছিল। তাই অনেকেই তাদের সাথে তোমাকে গুলিয়ে ফেলতে লাগলো। আমিও এই আশা নিয়েই গেছিলাম যে হয়তো তোমাকে ফিরে পাবো, হয়তো তুমি ফিরে এসেছো। কিন্তু না, ওই রাজারা তোমার নখের যোগ্যও ছিল না। রাগ আর হতাশায় ভরা গলায় বলে উঠল বিরলনাথ। বিক্রম বুঝতে পারছে না কি হচ্ছে। তার মাথা কাজ করছে না। কি বলছে এই লোকটা? হঠাৎ বিরলনাথ আবার বলে উঠল, কিন্তু তুমি যখন শেষ জীবনে হিমালয়তে যাওয়ার জন্য অগ্রসর হলে আর আমরা দুজন তোমার সাথে আসবো বললাম, তখন তুমি আমাদের পূর্বে গঙ্গার ঘাটে পাল রাজাদের দেশে অপেক্ষা করতে বললে। কত যুগ, কত সময় কেটে গেল, কিন্তু তুমি এলে না। আমরা কিন্তু অপেক্ষা করে গেছিলাম আমাদের রাজার জন্য, কারণ তুমি বলেছিলে তুমি আসবে, আবার আসবে। আর আজ যখন খবর পেলাম তুমি এদিকেই আসছো, তখন আমরা দুজনেই খুশিতে পাগল হয়ে গেছিলাম। আমাদের রাজা ফেরত এসেছে। চোখ ভরা জল নিয়ে বিরলনাথ বলে উঠল। বিক্রম কিছুই বুঝছে না। লোকটা কি মানসিক রোগী? না, সাবধানে কথা বলতে হবে, না হলে পাখির মতো
ওকেও। আপনি কি বলছেন একটু খুলে বলবেন? বিক্রম আমতা আমতা করে বলল। বিরলনাথ মাথা নিচু করে বসে রইল, চোখ দুটো অন্ধকারে যেন চকচক করছে। হঠাৎ বিক্রমের আশেপাশের অন্ধকারটা কেটে গেল, মশালের আলো জ্বলে উঠল চারিদিকে। কিন্তু এ কি? এ তো ঘর নয়, এ যে কোনো রাজসভা। ওপরে রাজ সিংহাসন, আর তার সামনে 9টা ছোট ছোট সিংহাসন। তাদের দিকে আঙুল দেখিয়ে বলল, এদেরও ভুলে গেলে রাজন? অমর সিংহ, সংস্কৃত বিশারদ, ধন্বন্তরী, ঔষধ আর চিকিৎসাবিদ্যার দেবতা বলা হতো ওকে। কালিদাস, যার গান শুনে ইন্দ্র আকাশ থেকে বৃষ্টি ফেলত। বরাহমিহির, আজকের অঙ্কের জনক। পাস্কাল তত্ত্ব বলে যেটা বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হয়, সেটা আসলে পাস্কাল নয়, তোমার সভার এই বরাহমিহিরই আবিষ্কার করে। আর শুধু অঙ্কেই কেন, ওই পশ্চিমী বিজ্ঞানিকদের আবিষ্কার করার অনেক আগেই আবিষ্কার করে ফেলেছিল সূর্যের আয়ত্ত কত, পৃথিবী কিরম গতিতে ঘুরছে, মহাকাশের বিভিন্ন রহস্য একাই ভেদ করেছিল সে। পাড়ারসি, খ্যাপা নাকা, শঙ্কু, খাটকার পাড়া, এদের সবাইকে ভুলে গেলে রাজন? বিরলনাথ চোখে জল এসে যাচ্ছে। বিক্রম জানে এরা কারা। উজ্জয়িনের রাজা বিক্রমাদিত্যর সভার 9 রত্ন এরা। সেই বিক্রমাদিত্য, যার রাজত্ব ভারত, ইরান, মালয়েশিয়া, এমনকি মিশর অব্দিও ছিল। কিন্তু কে এই বিরলনাথ? আর হুট করে কলকাতার ওই বাড়ির থেকে এত বছর পুরনো রাজপ্রাসাদে এরা দুজন এলোই বা কি করে? বিক্রম একটু আমতা আমতা করে বলল, আপনি কে তাহলে? প্রশ্নটা করতেই মশালগুলো নিভে গেল। তারা আবার ফিরে এসেছে বিরলনাথের বাড়ির দোতলার সেই অন্ধকারে ভরা কামরা। আমি কে? বিরলনাথের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। তার মানে তোমার কিছুই মনে পড়েনি? ভালো, দেখাচ্ছি তোমাকে আমি কে। বিরলনাথের গলা ভারী হয়ে এলো, ওর দেহটা যেন এবার শূন্যে ভাসতে লাগলো। সাদা চুলগুলো এবার হাওয়ায় ভাসছে। বিরলনাথের শরীর যেন এক দানবিক রূপ নিতে আরম্ভ করেছে। ভয় বিক্রমের মুখে আর আওয়াজ বেরোচ্ছে না। সেই দানবিক আকৃতি ওই অন্ধকারে কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বিক্রম আর অপেক্ষা না করে তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে নিচের তলায় যাবার জন্য পা বাড়াল। কিন্তু তখনই তার কানের কাছে একটা ঠান্ডা হিমশীতল নিঃশ্বাস অনুভব করল সে। আর তারপরে বিরলনাথের গলা, আমি কোনখানের গ্রাম দেবতা, মান খেমেরা আমাকে পুজো করে, বলতে পারো আমি কে? প্রশ্নের উত্তর দিলে ভুল, তোমার বন্ধুরা যাবে মরে। বিক্রমের কাঁধে চেপে বসেছে বিরলনাথ। মনক্ষেমের কথাটা শুনেছিল। গোয়ার কিছু লোকেরা অস্ট্রো এশিয়াটিক ভাষায় কথা বলে। এরা বহুকাল আগে দক্ষিণ পূর্বীয় এশিয়ার থেকে দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে পড়ে। ভারতের মুন্ডা উপজাতিরা নাকি এদেরই বংশধর কিছু কিছু ঐতিহাসিকদের মধ্যে। আর কোনকান মহারাষ্ট্র, গোয়ার সমুদ্র তটের কিছুটা এলাকা নিয়ে তৈরি। একটাই দেবতা আছে যার সাথে এদের দুজনের সম্পর্ক। তুমি বেতাল। বিক্রম ভয়ে ভয়ে বলল। এক মুখ হাসি নিয়ে পেছন থেকে বলে উঠল, একদম ঠিক। আমার বন্ধুরা? বিক্রমের কথা শেষ হওয়ার আগেই বেতাল বলে উঠল, চিন্তা করো না রাজন, ঢাল ওদেরকে মারতে চলেছে। ঢালকে তো মনেই আছে তোমার, তারকনাথ সাধু, যার কথা শুনে তুমি আমাকে কাছ থেকে নামিয়ে ওর কাছে নিয়ে যেতে গেছিলে বলি দেওয়ার জন্য। কিন্তু সে আসলে তোমার বলি দিয়ে অমর হতে চেয়েছিল। কিন্তু আমার সাহায্যের জন্যই ওর আত্মা
তোমার সেবক হয়ে রয়ে গেল চিরদিন, আর তুমি হয়ে উঠলে তাল বেতাল সিদ্ধ মহারাজ বিক্রমাদিত্য। নিজের আগের জন্মের কথা মনে করো রাজন। আমি তোমার পায়ে পড়ছি বেতাল, আমাদের যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করব, আমাদের কিভাবে কষ্ট দিও না। বিক্রম ভেঙে পড়ল। কাঁধের ওপর বসে থাকা বেতাল বলে উঠল, ঠিক আছে রাজন, আমি তোমার বন্ধুদের যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওদিকে সেই কালো ছায়া মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসছে মনীষাদের দিকে। আদিত্য, মনীষা! পিছন থেকে ভেসে উঠল বিক্রমের আওয়াজ। দুজনে পেছনে তাকিয়ে দেখল বিক্রম আসছে, আর আগের মতোই সেখানে দরজাও এসে গেছে। জড়িয়ে ধরল তিনজনে তিনজনকে। সামনের ছায়ামূর্তিটাও অদৃশ্য হয়ে গেছে। তাড়াহুড়ো করে এগুলো বাইরের দরজার দিকে। পাখি কোথায়? আদিত্য জিজ্ঞেস করল। বিক্রম চুপ করে থাকলো। দুজনেই বুঝতে পারল পাখিকে বাঁচানো যায়নি। তিনজনে মিলে তাড়াহুড়ো করে বাইরে বেরোলো। গাড়িটা বাইরেই দাঁড় করানো আছে। আদিত্য বলল, গাড়ি তো খারাপ। বিক্রম বলল, ভালোভাবে দেখ, চাকাটা ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়তো না। আদিত্য আর মনীষা গাড়িতে উঠতেই গাড়ির দরজা বন্ধ করে দিল বিক্রম। আদিত্য জিজ্ঞেস করল, আরে কি হলো? তাড়াতাড়ি গাড়িতে বস, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। কিন্তু কোথায় বিক্রম? বাইরে থমথমে অন্ধকার, আর তার মাঝে দাঁড়িয়ে সেই বাড়িটা। বিক্রম আর কোথাও নেই। আজকের গল্প প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। গল্পটাকে পুরো শোনার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। এরকমই আরও গল্প নিয়ে আমরা আবার আসব। ধন্যবাদ।